আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। ঢাকার ২০ আসনে ২৪৮ প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, সকাল ৯টা থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে সকাল থেকেই প্রার্থীরা আসছেন, এখানে শুনানিতে অংশ নিয়েছেন এবং কারো কারো বৈধতা মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা প্রার্থীদের কাছ থেকেই জানতে পেরেছি ঢাকা ৬ আসনের যে ৭টি মনোনয়ন পত্র দাখিল হয়েছিল সেখান থেকে ২টি অবৈধ হয়েছে এবং এই যে অবৈধ হয়েছে এরা কিন্তু ৫ জানুয়ারি থেকে আবার আপিলের সুযোগ পাবে এবং ১১ তারিখ পর্যন্ত এই মনোনয়নের আপিলের সুযোগ তারা আপিল করতে পারবে। তো সেখানেও একটা সুযোগ কিন্তু তারা পাচ্ছেন। এদিকে আমরা দেখতে পেয়েছি একটু আগে তাসনিম যারা উনি এসেছেন এখানে মনোনয়নপত্র দাখিল বা যাচাই বাছাইয়ের শুনানিতে অংশ নিতে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এসছেন এবং আরও অনেক প্রার্থীরা এখানে কিন্তু এসছেন আমরা দেখতে পেয়েছি এবং শুনানিতে যারা যারা অংশ নিয়েছেন তারা অনেকে বেরিয়েও যাচ্ছেন এবং আমাদেরকে বলা হয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যে বিকাল ৫টার পরে হচ্ছে ওনারা মানে যে চূড়ান্ত রিপোর্ট ওনারা দিবেন কতজন প্রার্থীর মনোনয়ন অবৈধ হলো এবং বাতিল হলো এবং বৈধতা পেল, এই পুরো হিসাবটা কিন্তু আমরা ৫টার পরেই পাবো। এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক প্রার্থী এখানে এসছেন, কেউ ঢুকছেন শুনানিতে অংশ নেওয়ার জন্য, কেউ বেরিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক প্রার্থীর সঙ্গে ২ জন করে দলের কর্মী শুনানিতে অংশ নিতে পারবেন এবং ফ্রন্টে একটা ডেস্ক রয়েছে, এখানে হচ্ছে ওনারা ওনাদের নাম এবং ওনাদের দল এবং কোন আসন এইটা দেখে তারপরে হচ্ছে ওনারা অংশ নিতে যাচ্ছেন। তো আমরা একটু আগে কথা বলেছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, উনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে ওনার মনোনয়ন বৈধ হয়েছে এবং উনি নির্বাচনী প্রচারণার জন্য এখন থেকে ভোটারদের কাছে যাবেন এবং নির্বাচনী যে শৃঙ্খলা রয়েছে সেই বিধি মেনেই উনি নির্বাচনের প্রচারণা করবেন এবং উনি আশা করছেন যে উনি নির্বাচনে জয়লাভ করবেন এবং একই আসনের আরেকজন প্রার্থী জামাত মনোনীত প্রার্থী ডক্টর হান্নান আমাদের সঙ্গে কথা বলেছেন। উনিও বলেছেন যে নির্বাচনী আচরণ বিধি মেনেই হচ্ছে উনি অংশ নেবেন এবং এই প্রথমবারের মতো জামাত যে অংশ নিচ্ছে এবং ওনার আশা উনি এই নির্বাচনে জয়লাভ করবেন। তো এই মনোনয়নপত্র যে যাচাই বাছাইয়ের কাজ এটা কিন্তু ৫টা পর্যন্ত চলবে, এখন এই প্রক্রিয়ায় চলমান রয়েছে। নাবিলা, আমার কাছে এ পর্যন্তই। ধন্যবাদ ঝর্ণা। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রমের সর্বশেষ। সারা দেশের মতো টাঙ্গাইল, কুমিল্লা ও ময়মনসিংহে আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ, সুমন কবির ও ইলিয়াস আহমেদ। প্রথমে যাচ্ছি টাঙ্গাইল অভিজিতের কাছে। অভিজিৎ, কারো মনোনয়নপত্র কি বাতিল হয়েছে কিনা বিস্তারিত জানাবেন? জি নাবিলা, আজকে দ্বিতীয় দিনে এই টাঙ্গাইলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে সকাল 10টায় মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়েছে এবং এই টাঙ্গাইল ৫ আসনে যাচাই বাছাই শেষ হয়েছে এবং এই টাঙ্গাইল ৫ আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ৬ জনের মনোনয়ন বৈধ করেছে এবং এই মনোনয়নের যারা প্রার্থী রয়েছে টাঙ্গাইল সদরের ৫-এর তারা বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ যারা অন্যান্য প্রার্থী রয়েছে তারা এই সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং পাশাপাশি যাদের বাতিল করা হয়েছে তাদের বলা হয়েছে যে ১% ভোটার এবং আয়কর তথ্য ছাড়া অন্যান্য যে কারণগুলো রয়েছে সেই কারণে এই তাদের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং তাদেরকে বলা হয়েছে যে তারা ইচ্ছে করলেই তারা আপিল করতে পারবে অথবা আদালতে তারা মামলা করতে পারবে এবং এই পাশাপাশি হচ্ছে যে এই গতকালকেও
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে আপনারা জানেন যে এই টাঙ্গাইল 1, টাঙ্গাইল 2, টাঙ্গাইল 3 এবং টাঙ্গাইল 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছিল এবং সেখানে 9 জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং তখনও বলা হয়েছে যে এই যে 1% ভোটারের যে তথ্য গরমিল এবং অন্যান্য কারণ রয়েছে সেখানেও উল্লেখ করা হয়েছে। এবং আজকের এই দ্বিতীয় দিনে এই টাঙ্গাইলের আরও 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এর মধ্যে একটি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে সকাল 10:30টার দিকে। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এই বৈধতা এবং অবৈধতা ঘোষণা করেছেন। এবং এই প্রেক্ষিতে যারা মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তারা বলছেন যে এই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তারা আপিল করবেন এবং আপিলের মাধ্যমেই তারা প্রত্যাশা করছেন এটি তারা ফেরত আসবে। এবং তারা বলছেন যে এই মনোনয়নপত্র যাতে তাদের বৈধ হয় সেই ক্ষেত্রে তারা আদালতে দ্বারস্থ হবেন এবং তারা যাতে এই মনোনয়নপত্র ফেরত পান সেই বিষয়ে তারা আশাবাদী। এবং যারা বৈধ প্রার্থী যারা রয়েছেন তারা এই মনোনয়নপত্র তারা বৈধতার জন্য তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা বলছেন যে এই মনোনয়নপত্র বৈধতার পরে তাদের যে মাঠের যে ভোটের কার্যক্রম সেটি আরো গতি ফিরবে। এবং এই পাশাপাশি আপনারা জানেন যে রিটার্নিং কার্যালয়ের সামনে এই এখন পর্যন্ত আসলে তেমন প্রার্থী আসেনি, তবে এই যেহেতু প্রথম ধাপের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে এবং আবার বেলা 11:30 আবার নতুন করে আরেকটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এবং এর প্রেক্ষিতে এই যে টাঙ্গাইলের 8টি আসন সেই 8টি আসনের যে মনোনয়ন যাচাই বাছাই রয়েছে সেই যাচাই বাছাই শেষে এই টাঙ্গাইলের যে 8টি আসন রয়েছে সেই 8টি আসনের মধ্যে আজকেই আরো 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল টাঙ্গাইল থেকে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যার জন্য প্রায় 40-45 বছর 46 বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানতে আমরা এবার চলে যাচ্ছি কুমিল্লায় সুমন কবিরের কাছে। সুমন, জানাবেন কি পরিস্থিতি দেখছেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের? জি নাবিলা, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লা শুরু হচ্ছে সকাল 11টা থেকে আসলে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি গতকালকে আসলে কুমিল্লা 1 থেকে 6টি আসনে যাচাই বাছাই হয়েছিল, যেখানে আমরা দেখেছি 60 জন প্রার্থীদের মধ্যে আসলে 44 জন বৈধতা পেয়েছে, 16 জনকে আসলে অবৈধ ঘোষণা করেছে। তবে আজ সকাল থেকে শুরু হয়েছে সকাল 11টা থেকে। এখানে কুমিল্লার 5টি আসনে 54 জন প্রার্থী রয়েছে, এর মধ্যে যাচাই বাছাই কাজ শুরু হয়েছে। এবং আমি দেখেছি প্রতিটি যারা প্রার্থী রয়েছে সকলে আসলে এখানে তারা এসেছেন এবং খুব দলীয় শৃঙ্খলার মধ্যে তারা আসলে তাদের কার্যক্রম চালাচ্ছে। কোনো ধরনের আসলে উচ্ছৃঙ্খলতা আমরা দেখিনি। এবং যেটা নির্বাচন কমিশনে বলা হয়েছে কোনো ধরনের আসলে যাতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন না হয় সেটা সকলে লক্ষ্য করেছেন। আমি দেখেছি কুমিল্লা জেলা প্রশাসক কুমিল্লা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আসলে এখানে যাচাই বাছাই কাজ চলছে। এবং সেদিক থেকে যদি বলি খুব সুন্দরভাবে আসলে কুমিল্লা 11টি আসনে তার যাচাই বাছাই কাজ পরিচালনা করছেন কুমিল্লা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আসলে মোহাম্মদ রাজাহাত খান। আরেকটা বিষয় জানা রেখে এখানকার যারা প্রার্থী রয়েছে কুমিল্লা এখন 7 দিনের 7 আসন থেকে আসলে যে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। আমরা দেখছি সকল প্রার্থী এবং তাদের যে সাক্ষী হয়েছেন এবং তাদের যে অ্যাডভোকেট রয়েছে সকলে এখানে এসেছেন। তা আসলে আমরা দেখেছি বিশেষ করে প্রার্থী হলফনামায় অনেকে যে হলফনামায় সাইন করতে আমি দেখি নাই, এই জন্য বাতিল হয়েছে গতকালকে। এবং জামাতার একজনের মনোনয়ন বাতিল হয়েছে কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্বের কথা উল্লেখ করা হয়নি, তথ্য যে হালনাগাদ করা হয়েছে সেখানে। আসলে আমরা দেখেছি আসলে এখানে নির্বাচন কমিশনার যে রয়েছে সাথে কুমিল্লা এবং সাথে রেভিনিউ অফিসার এবং যারা এখানে রয়েছে সকলে এখানে আমরা দেখেছি আগ্রহ সহকারে প্রার্থীরা তারা কার্যক্রম চালাচ্ছেন। এবং সব দিক দিয়ে মিলে আসলে কুমিল্লার যে আসন 11টি আসন আমরা আজকে শেষের কথা মনোনয়ন যাচাই বাছাই এবং যারা বাতিল হয়েছে তারা আসলে উচ্চ আদালতে তারা আসলে তারা রিট করতে পারবে। এবং এই হচ্ছে কুমিল্লা, এই ছিল কুমিল্লা মনোনয়ন যাচাই বাছাই থেকে সব। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহের ইলিয়াস, আপনি বিস্তারিত জানাবেন।
দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। অর্থাৎ আজকে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং ফুলবাড়িয়া আসনে যারা মনোনীত প্রার্থী আছেন তাদের কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। অর্থাৎ সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু তারা মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু ময়মনসিংহ 4 সদর আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল তিনি কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই মাওলানা কামরুল আহসান এমরুল, আপনার মনোনয়নপত্র বৈধ হয়েছে কিনা? নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সাধারণ ভোটারদের প্রতি আপনাদের প্রতিশ্রুতি কি হবে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক যাচাই বাছাই পর আমাদের বৈধ ঘোষণা করা হয়েছে। আসলে ময়মনসিংহ সদর তো অনেক অবহেলিত বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানেও আমাদের বিভাগীয় কার্যক্রম বাড়াবাসায় চলে। আমাদের এখানে অবকাঠামো উন্নয়ন, শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট, মাদকের নগরী হয়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। আমাদের স্বাস্থ্য খাতটাও খুব অবহেলিত, বিভাগীয় হাসপাতাল এখানে অনেক অনিয়ম, দুর্নীতি। শহরের বাইরে আমাদের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলো আমাদের এক ইউনিয়ন আরেক ইউনিয়ন থেকে যোগাযোগগুলো দীর্ঘদিন যাবত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা চেষ্টা করব সদরবাসীকে সাথে নিয়ে, সদরবাসী যদি আমাদেরকে সমর্থন দেয়, সদরবাসীদেরকে সাথে নিয়ে আমরা এই শহরটাকে নতুন করে গঠনের জন্য চেষ্টা করবো। বিশেষ করে সবাই মিলেই আমাদের এই কাজ করতে হবে। আপনারা জানেন যে এখানে আমাদের প্রায় 60,000-এর মতো হিন্দু ভোটার আছে। হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে, এরপরে আমাদের নারী ভোটার যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে তাদের সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করার জন্য চেষ্টা করব। সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব। তিনি বলছিলেন যে ময়মনসিংহের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হচ্ছে ময়মনসিংহ 4 সদর আসন। সেই আসনটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছেন। অর্থাৎ সেই আসনে যদি তারা বিজয়ী হতে পারেন, অর্থাৎ সেই আসনটিকে কিন্তু নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন। এবং আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, এছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী যারা আছেন ইতিমধ্যেই তারা কিন্তু নির্বাচনী মাঠ গরম করেছেন। অর্থাৎ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটাররাও কিন্তু নানান প্রতিশ্রুতি তাদের কাছ থেকে শুনছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ এছাড়াও আজকে দেখেছি যে জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কার্যালয়ে কিন্তু সকল থেকেই অন্যান্য আসনের যারা প্রার্থী আছেন তারাও কিন্তু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। অর্থাৎ সেই কার্যক্রম কিন্তু আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, অর্থাৎ বিকাল পর্যন্ত চলবে। গতকালও আমরা দেখেছি 3টি আসনের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ সেই 3টি আসনে 25 জন প্রার্থীর মধ্যে কিন্তু 5 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। অর্থাৎ আজকেও কিন্তু সদর আসন থেকে একজন এনপিপি থেকে তিনি দাঁড়িয়েছিলেন, অর্থাৎ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হামিদুল ইসলাম, তার মনোনয়নপত্র কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেইভাবেই কিন্তু আমরা দেখেছি একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। অর্থাৎ প্রার্থীরাও কিন্তু তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের মন জয়ে কিন্তু চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমন এবং ইলিয়াস। দর্শক, ময়মনসিংহ ও কুমিল্লার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। সারা দেশের মতো ভোলা ও শরীয়তপুরে আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও সাইফুল ইসলাম আকাশ। ছোটন, কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে কিনা, কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আজকে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আজ জেলা প্রশাসক কার্যালয় এবং রিটার্নিং কার্যালয়ে কিন্তু ভোলা 3 এবং ভোলা সদর আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এখন প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি সকাল 11টায় শুরু হয়েছে ভোলা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। তো এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি আসলে যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, তবে এখন পর্যন্ত কারো মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। ভোলা 3 আসনে কিন্তু প্রার্থী রয়েছেন 6 জন এবং ভোলা সদর আসনে প্রার্থী রয়েছেন 9 জন, এমনটি আমরা রিটার্নিং কার্যালয় থেকে জেনেছি। তো এখানে আসলে বলা যায় যে সকল দলের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি,
থেকে এবং আমজনতা থেকে শুরু করে বলা যায় যে বেশিরভাগ দল থেকেই কিন্তু মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন। তবে এনসিপি থেকে কিন্তু আমরা দেখিনি কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে। তো যে কার্যক্রম সেটি চলছে, এটি দুপুর 1টা নাগাদ কিন্তু ভোলা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক ডাক্তার আজাদ রহমান। এবং তিনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন গণমাধ্যমকে, যে এরপরে অর্থাৎ এই ভোলা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু ভোলা 3 আসনের ভোলা সদর আসনের মনোনয়নপত্র প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। এবং একই সাথে এই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমটি সুষ্ঠুভাবে চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষিদ্ধ নিরাপত্তা কিন্তু ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং আমরা যেমনটি জেনেছি রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে মাঠে কিন্তু কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, তবে কারো মনোনয়নপত্র এখন পর্যন্ত বাতিল হয়নি। তো বাতিল হলে পরবর্তীতে সংবাদে আমরা সেগুলো জানাতে পারবো। তো এ ছিল আমার কাছে বলাতে যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি শরীয়তপুর, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকাশ। আকাশ, আপনি সেখানকার যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে সেই তথ্য জানাবেন, একই সাথে কারো মনোনয়ন বাতিল হয়েছে কিনা তাও জানাবেন। ধন্যবাদ চরণ এবং আকাশ। দর্শক দেখছিলেন ভোলা ও শরীয়তপুরের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, বাণিজ্য মেলা উদ্বোধন শেষে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মেলার 30তম সংস্করণের উদ্বোধনের অনুষ্ঠান যা দেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসের একটি মাইল ফলক। বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন, বাণিজ্যিক উন্নয়নের প্রদর্শনী। আমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে যোগদানকারী সকল স্থানীয় আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আন্তরিক স্বাগত জানাই। সুধীমণ্ডলী, বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনৈতিক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এসব মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে আধুনিক প্রযুক্তি চালিত পণ্য উৎপাদন, বহুমুখীকরণ আমাদের সক্ষমতাকে প্রদর্শন করে
এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে দেশের রপ্তানি বাণিজ্যের অগ্রগতি বজায় রাখার লক্ষ্যে পণ্যের উন্নয়ন, বৈচিত্র্যায়ন ও নতুন নতুন বাজার অন্বেষণের উপযুক্ত কৌশল হিসেবে গত 1 থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত এই ভেন্যুতেই এই আয়োজক সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকা শিরোনামে একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন, রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। বছরে এক বা একাধিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সুধীমণ্ডলী, বাণিজ্য মেলায় উদ্যোক্তাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার গুণগত মান, উদ্ভাবন, প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরেন। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। উদ্যোক্তাগণ এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আন্তর্জাতিক পণ্য প্রদর্শক অংশীদারদের এই মেলায় অংশগ্রহণ দেখে আমি আনন্দিত ও আশান্বিত। আপনাদের উপস্থিতি মুক্ত বাণিজ্য, সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে পারস্পরিক সমৃদ্ধিতে আমাদের আস্থাকে আরো শক্তিশালী করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। Now I would like to express my gratitude to my foreign friends and delegates, Excellencies, Honorable Ambassadors, distinguished members of foreign missions, esteemed diplomats, ladies and gentlemen, very good morning and a very happy new year to you all. It's a great honor and privilege for me to warmly welcome you all to this international trade fair. Your gracious presence today reflects the strong bondage of friendship, cooperation, mutual respect between Bangladesh and international community. We are deeply grateful to the distinguished ambassadors, representatives of foreign embassies and members of diplomatic corps for joining us and enriching this important occasion. দর্শক, বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সারা দেশে বইছে কনকনে ঠান্ডা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন শুভ সিরাজগঞ্জ থেকে। শুভ, শীতকালীন পরিস্থিতি কেমন দেখছেন আর তাপমাত্রা সেখানে কি রকম, বিস্তারিত জানাবেন। নাবিলা, আসলে এই বছরে কিন্তু এই মৌসুমে কিন্তু আজকেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই সিরাজগঞ্জে। এতদিন কিন্তু 10-11 ঘরে থাকলেও আজকে কিন্তু সকালে 6টায় এবং 9টায় আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে সিরাজগঞ্জে রয়েছে। তবে সুখবর হলো যে কিছুক্ষণ আগেও থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জে সূর্য উঠেছে। এই সূর্য ওঠে কিন্তু শীতের প্রভাবটা একটু কমেছে। তবে সকাল থেকে কিন্তু আসলে মানুষের যে জনজীবন, সেই জনজীবনটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল সিরাজগঞ্জ শহর সহ জেলার কিন্তু প্রায় সব প্রান্তই। এতে কিন্তু সবচেয়ে বেশি একটু বিপাকে ছিলেন আসলে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা। তবে যেহেতু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই পরিবেশটা একটু স্বাভাবিক হয়ে এসেছে, মানুষেরা কিন্তু একটু শান্তি পেয়েছেন যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা। তবে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছেন আমাদের সিরাজগঞ্জে যে 2টি আবহাওয়া অফিস রয়েছে, তারা কৃষি পর্যবেক্ষণ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, তাদের দুইজনেরই 2টি অফিসেরই হিসেব অনুযায়ী
সকাল 6টা এবং 9টায় দুইটাতেই কিন্তু ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। তবে তারা সকাল থেকে কিন্তু বলে আসছিলেন যে এবছরের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটা সিরাজগঞ্জে হলেও সূর্যের দেখা মিলবে, এবং তারা বলছেন যে তাপমাত্রাটা হয়তো আবার একটু আরো 2-1 দিন এরকম একটু কমতে পারে বা এভাবে থাকতে পারে বা একটু বাড়তে পারে। তবে তারা বলছেন যে শীতটা একটু কমে আসতে পারে, সূর্যের দেখা মিলবে, সূর্যের দেখা মেলার সঙ্গে সঙ্গে শীতটা একটু কমবে। এবং একই সঙ্গে আমরা দেখছি আসলে যে গত কয়েকদিন হলে আমরা সিরাজগঞ্জে দেখছি যে শীতের যেগুলো পুরাতন কাপড়ের আসলে যে দোকানগুলো আছে, বিশেষ করে রাস্তার ধারে, সেই রাস্তার ধারে শীতের কাপড়ের দোকানগুলোতে একটু বেশি ভিড় করছে। তবে যদি এভাবে শীত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে জনজীবন আরেকটু বিপর্যস্ত হয়ে পড়বে। তবে যদি আবহাওয়া শীতটা এভাবে একটু কমে আসে এবং সূর্যের দেখা মেলে নিয়মিত, তবে জনজীবনে আসবে কিন্তু একটা প্রশান্তি, এমনটাই বলছেন সবাই। নাবিলা। ধন্যবাদ শুভ। দর্শক, সিরাজগঞ্জের শীতকালীন পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জ জেলা সদরের প্রবেশদ্বারের সিপাহীপাড় ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে? প্রশাসন এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, মুন্সিগঞ্জ সদরের প্রবেশদ্বার সিপাহীপাড়া যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এখানে কিন্তু সড়কের পাশে অস্থায়ীভাবে দোকান নির্মাণ করার কারণে কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু আসলে সরু হয়ে গিয়েছে। পাশাপাশি কিন্তু এখানে সিএনজি স্ট্যান্ড এবং ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেই রিক্সা কিন্তু সড়কের পাশে থামিয়ে কিন্তু যাত্রী ওঠানামা করে। সেই কারণে কিন্তু এই সড়কে প্রায় আসলে যানজট লেগে যায়। মুন্সিগঞ্জের সিরাজদি খান, টঙ্গিবাড়ি, লোহজং এবং শ্রীনগরের যে 4টি উপজেলা রয়েছে সেই 4টি উপজেলার মানুষ কিন্তু এই জেলা সদরের প্রবেশ করে এই সড়কটি দিয়ে। এই সড়ক দিয়ে কিন্তু আসলে জেলা সদরের ডিসি অফিস, পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন আদালত সহ বিভিন্ন অফিস আদালতে কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে। সেই প্রবেশের পথে কিন্তু আসলে সড়কের দুই পাশে ফুটপাত তৈরি করে কিন্তু অস্থায়ী দোকান তৈরি করে কিন্তু এখানে আসলে যানজটের একটা আসলে দৃশ্য কিন্তু আমরা সবসময় দেখি। আমরা কিন্তু উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আসলে এরকম কোনো অভিযোগ পেলে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আবার কিছুদিন পরেই কিন্তু আবার সেই আগের রূপেই ফিরে আসে বলে আমাদের স্থানীয় প্রশাসন জানিয়েছে। তারা বলছেন যে তারা কঠোরভাবে এটি নিয়ন্ত্রণ করবে বলে আসলে জানিয়েছেন। এছাড়া আমি কিন্তু এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই সড়কে মানে মুন্সিগঞ্জের প্রবেশদ্বার যে সিপাহীপাড়া রয়েছে সেই সিপাহীপাড়া কিন্তু টঙ্গিবাড়ি থেকে আসতে কিন্তু তাদের প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই সড়কে কিন্তু আসলে বসে থাকতে হয় এবং তাদের এই আদালতে বিভিন্ন অফিসের যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয় বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। এছাড়া কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে আসলে এই অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু যেভাবে অবৈধ স্থাপনা আসলে তৈরি হয়েছে সেই কারণে কিন্তু তারা বিস্ময় প্রকাশ করেন এবং তারা কিন্তু বলছেন যে এইভাবে যদি আসলে এই সড়কটিতে যদি অবৈধ দোকানদারের দখলে পড়ে তাহলে কিন্তু বড় ধরনের সংশয় তৈরি হয় এবং তারা কিন্তু বলছেন যে প্রশাসনের যদি সুন্দরভাবে যদি এটি নিরসন করে তাহলে কিন্তু এই সড়ক দিয়ে আর যানজট এবং কোনো ভোগান্তি হবে না বলে আসলে যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সিপাহীপাড়া থেকে সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জের ফুটপাত দখলের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।